আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মোটরসাইকেল দুই ধরনের মানুষ রাইড করে, তার মধ্যে একজন চালায় শখে, আবার একজন চালায় প্রয়োজনে। কিন্তু এমন কোনো বাইকারকে কি আপনারা দেখেছেন যার শরীরের মূল্যবান একটা অঙ্গ না থাকা সত্ত্বেও এক হাত দিয়ে ৪৫টি জেলা দুর্বার গতিতে তার মোটরসাইকেল দিয়ে রাইড করেছে? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একজন বাইকারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে কিনা এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। আমাদের বাংলাদেশের গর্ব, ওয়ান হ্যান্ড বাইকার ওরফে বান্দরবানের জাবেদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি এত ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সেই বান্দরবানের জাবেদ ভাই। আর সবার আগে ভাইয়া, আপনার থেকে এক রাশ অনুপ্রেরণা আমি দর্শকদের মাঝখানে ছড়িয়ে দিতে চাই। আর সেই সাথে জানতে চাই ভাইয়া, আপনার একদম শুরুর দিকের হিস্ট্রি, মানে আপনি কবে থেকে বাইক রাইড করতেছেন, বাইক রাইডিংয়ের পরে এই যে একটা দুর্ঘটনা, সব কিছু দর্শকদেরকে একটু বলেন। আমি 2004 সাল থেকে বাইক রাইড করি, মেবি ক্লাস 6 থেকে। 2016 সালে এসে হঠাৎ করে আমার বাস অ্যাক্সিডেন্ট, আমার হাত চলে যায়। হাত চলে যাওয়ার পরে আমি বাইক আর রাইড করি না, ফ্যামিলিগত নিষেধ। হঠাৎ বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়ার পর আবার অ্যাক্সিডেন্ট করছে বাইকে। তার কারণে আমি মানে বাইক অন্যরা রাইড করলে আমার কনফিডেন্সটা হারিয়ে যায়, তাই নিজে আবার রাইড শুরু করলাম 2018 সাল থেকে। এই 2018 সাল থেকে এই অবধি নন স্টপ চলতেছে এবং 45টা জেলা ট্যুর দেওয়া হয়েছে। দেশের পরিস্থিতির কারণে বাকিগুলো জেলা ট্যুর দেওয়া হয়নি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এগুলো শেষ করে ফেলবো। 66 জেলা ট্যুর দিয়ে ইনশাল্লাহ শেষ করব, এটা হচ্ছে আমার ইচ্ছে। মানে আপনার এই মানে একটা শরীরে একটা মূল্যবান একটা অঙ্গ হানি হওয়ার পরেও কেন আপনি এই মোটর সাইকেলটাকে বেছে নিলেন? কজ আপনার তো আরও অপশন ছিল, আপনি চাইলে একটা প্রাইভেট কারও চালাতে পারতেন, অথবা আপনি চাইলে তো আপনার ওই রকম অ্যাবিলিটিস আছে যে একজন ড্রাইভার রেখে দেওয়া, তাই না? যে আপনি পিছনে বসবেন, ড্রাইভার আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, তাই না? কিন্তু আপনি মোটর সাইকেলটা মানে এত একে তো এটা দুর্ঘটনার একটা বেশি দুর্ঘটনা প্রবণ একটা যানবাহন, তাই না? তো এরপরও আপনি মোটর সাইকেলটাকেও কেন বেছে নিলেন? মোটরসাইকেল এমন একটা জিনিস যার মায়া ফলে ছোড়া যায় না। নারীর থেকেও ছোড়া যায়, কিন্তু মোটরসাইকেলের কাছ থেকে ছোড়া যায় না। যাই হোক না কেন, যারা বাইক ভালোবাসে তারা হয়তো মানে একটা নারীকে ভালোবাসলে নারীকে ডিভাইডেড করা যায়, কিন্তু বাইককে ডিভাইড করা যায় না। বাইক এমন একটা জিনিস, তার কারণে বাইকের প্রেমে পড়ে গেছি, তার কাছ থেকে মানে কি আর ছোড়া যাচ্ছে না। এটাই হচ্ছে মানে কি, এটাই হচ্ছে মূল কথা। জাভেদ ভাই মানে থাকে না যে আমার একটা কথা, মনের কথা উনিও বলে ফেলছে যে হ্যাঁ আমি তোমার থেকে মোটরসাইকেল বেশি ভালোবাসি, কারণ একদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু মোটরসাইকেল আমাকে সঙ্গে নিয়ে চলে যাবে। রাইট। আপনি যেহেতু বান্দরবনে আছেন, এখানে অনেক রিস্কি রোড আছে। আপনি কি তিন্দু গিয়েছেন? না, আমি তানসি, তামাতুঙ্গি, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ডিমপাহাড়, না ডিম্পারের কাছাকাছি গেছি। ওদিকে অসন্ধ্যা হয়ে গেছে, তার কারণে যাওয়া যায়নি। আমি গিয়াত এই মানে বিজিবিরাই আমাকে কি করছে, মানে সন্ধ্যা হয়ে গেছে বলতে এদিকে যাওয়া যাবে না। তখন তো এখানে পাহাড়ের অবস্থা বেশি খারাপ ছিল, তার কারণে আমি ওদিকে মানে এমন কোনো জায়গায় যাইনি মানে যেই জায়গায় মানে আমার পা পড়েনি। শুধু ওদিকে মানে ওদিক দিয়ে শুধু ডিম্পাহাড় দিয়ে গিয়া লামা আলী কদম দিয়ে আসাটা বাকি আছে এতটুকু। আচ্ছা আচ্ছা, কম বেশি বান্দরবানের সব জায়গায় আমার যাওয়া হয়েছে। আচ্ছা, বাহ, মাশাআল্লাহ। আরেকটা কথা আমাকে বলেন, আপনি এখন পর্যন্ত কতগুলো মোটরসাইকেল রাইড করেছেন? অ্যাক্সিডেন্ট আগে ছিল ফার্স্ট আমার বাইক ছিল RX 100, ডিসকভার 125, পালসার, টিভিএস RTR, 4B, সুজুকি মনোটন যেটা বলে ওটা, ডবল ডিস্ক তখন নতুন নতুন বেরিয়েছে ওটা,
আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিজে বাইক কিনছি, আবার স্ট্রাইকার। আস্তে আস্তে তো আমার ওইটা প্র্যাকটিস করতে হবে। রেডিয়ন ছোটো 110cc, ওটা রেডিয়ন। রেডিয়ন পরে স্ট্রাইকার, স্ট্রাইকারের পরে রাইডার। আচ্ছা আমি তো আপনার মতো একটা 250cc নিতে চাইছিলাম, তো আমি ওটা ওজনটাই কি করতে পারতেছি না, ক্যাপচার করতে পারছি না, তার কারণে। আচ্ছা, তো চলুন ভাইয়ের বাইকটা উনি কিভাবে এক হাতে কাস্টমাইজেশন করেছে সেটা একটু দেখে ফেলি। এভাবে চাবি দেওয়ার পরে আমি নিডল করে, এটা তো গিয়ার আছে, গিয়ার থাকলে স্টার্ট করা যায়, এভাবে ক্লাচ ধরলে স্টার্ট হয়ে যায়। আচ্ছা, মানে এটা কি এক সেলফে স্টার্ট হয়ে যায়? হ্যাঁ, এক্সেলফে স্টার্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা তো সেই সাথে মানে আপনি এখানে বলছিলেন যে এখানে আপনি হ্যাঁ, আমার এই অরিজিনাল রাইডার গাড়িতে এই চকটা থাকে না, এটা হচ্ছে স্ট্রাইকারের চক। এটা আমি নতুনভাবে ইনস্টল করা হয়েছে। এটা এই চকটা ইনস্টল করা হয়েছে স্ক্লাডারের কারণে। এটা হচ্ছে স্ক্লাডারের কারণে এই চকটা ইনস্টল করা হয়েছে। আচ্ছা, এই এই চোখটা দিয়ে স্ক্লাডার, আমার স্ক্লাডার। অ্যাক্সেলারেটর হিসেবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্লাডার। হ্যাঁ, এই মানে এটা দিয়ে আপনি সম্পূর্ণ স্পিডটাকে কি হ্যাঁ নিয়ন্ত্রণ করি। হ্যাঁ হ্যাঁ আর এটা দিয়ে আর ব্রেক করেন পায়ে? হ্যাঁ, পায়ে। আচ্ছা, তাহলে দর্শক আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটা অসাধারণ ভিন্নধর্মী একটা কাস্টমাইজেশন করা হয়েছে, সেটা কিনা এখানে একটা চোখ দেওয়া হয়েছে। এটা কিন্তু একদম টোটালি কাস্টম, তাই না? হ্যাঁ, কাস্টম। টোটালি কাস্টম, এবং এইটা আপনার এখানের এক্সেলেটরের কাজ করে। খেয়াল করে দেখেন, এটার এক্সেলেটরটা কিন্তু নাই, তাই না? হ্যাঁ, নাই। এখানে এক্সেলেটরটা নাই। এখান থেকে এখানের পরিবর্তে এখানে কিন্তু এক্সেলেটরের চোখটা দেওয়া হয়েছে। জাস্ট উনি এই হাত দিয়ে এই এক্সেলেটরটাকে বাড়ায়। এই বাইকটা হচ্ছে মূলত কোম্পানি থেকে সিবিএস করা। এটা পায়ের ব্রেক করলে সামনে ডিস্ক ব্রেক কাজ করে। এমনি তো 30-70, সামনের ডিস্ক ব্রেকটা 30, পিছনের ব্রেকটা হচ্ছে 70, কিন্তু এটা আমি 40 আর 60 করে রাখছি। পিছনেরটা 60, সামনেরটা 40। এখানে ব্রেকটা একটু প্রেস করেন, এখানে ভাইকে দেখাই দিচ্ছি। পা দিয়ে প্রেস করেন মনে হয়, এই দেখেন পা দিয়ে, এখানে ভাইয়া পা দিয়ে প্রেস করতেছে। আর এদিকে কিন্তু সামনে ব্রেকে, যে ব্রেক লিভারে কিন্তু চাপও দেওয়া লাগতেছে না, অটোমেটিক এখানে কিন্তু ব্রেক হচ্ছে। সাংঘাতিক লেভেলের অসাধারণ কাস্টমাইজেশন করেছে কিন্তু এই বাইকটার। এটার জন্য ভাইয়া কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার, এবং এটা বোঝাই যায় যে ভাইয়া বাইকটাকে ভালোবাসে বিধায় কিন্তু সে মোটরসাইকেলটাকে তার নিজের মতো করে নিয়েছে। কিন্তু আপনার কি হায়ার সিসিতে যাওয়ার ইচ্ছা নাই, যে হায়ার সিসিগুলোতে এভাবে কাস্টমাইজ করে আপনি আগাবেন? অবশ্যই সবার তো হায়ার সিসির একটা ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে। কিন্তু আমরা মাঝে মধ্যে ইউটিউবে যেগুলো দেখি বাইরের দেশেরগুলো, এটা মোটিভেশন করা যায়, কিন্তু আমাদের দেশে এরকম কোনো এই সিস্টেম আমি এখনও দেখতে পাচ্ছি না ভালোভাবে মোটিভেশন করার জন্য। তো আমি হায়ার সিসির রিক্স আমার জন্য রিক্স হয়ে যায়। বাংলাদেশের এই মোটরসাইকেলগুলো যাতে সুন্দর করে মোটিভেশন করা যায়, এভাবে যদি কোনো সিস্টেম করা যায় তাহলে সবার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হবে, স্বাভাবিক রাইড করে তাদের জন্য ভালো হবে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আপনার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আমি চাবো যে আপনি ইনশাল্লাহ, যাতে আল্লাহ আপনাকে তৌফিক দান করে, আপনি যাতে দেশের বাইরে ট্যুর করতে পারেন। আর তার পাশাপাশি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনাকেও ধন্যবাদ। আজকে আপনি আমাকে ইনভাইট করছেন বিধায় আমি এখানে আসতে পারলাম, না হলে তো আপনি আসছেন সেটাও জানতাম না। তার কারণেও আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদেরকে ধন্যবাদ। সবাইকে বলবো কাজিরঙির সাথে থাকুন, নতুন নতুন ভিডিও দেখুন। যানবাহন বিআরটিসি বলে, বিআরটিসি আমাকেও কোনো রকম লাইসেন্স দেওয়া হচ্ছে না, তারপরেও সার্জেনরা, এই টিআইরা, যারা রাস্তার দায়িত্ব আছে, রোডের দায়িত্ব আছে, তারা সিম্পিতি দেখে আমার কোনো মামলা এখনো পর্যন্ত দেয় নাই। প্র্যাকটিস যেভাবে করা লাগে সেভাবে আমি ওদের প্র্যাকটিস আমি দিব। দেওয়ার পর আমার লাইসেন্সটা দেওয়া হোক, আমি যাতে দেশের বাড়ি ট্যুর দিতে পারি। ইনশাল্লাহ আমি দেশে শেষ করে দেশের বাড়ি ট্যুর দেওয়ার খুবই ইচ্ছে। যদি বাংলাদেশের লাইসেন্স না পাই, আমি দেশের বাড়ি কীভাবে ট্যুর দিব? আমার প্রশ্ন বাংলাদেশ সরকারের নিকট, ধরেন আপনি একটা সুস্থ মানুষকে যানবাহন পরীক্ষা নেওয়ার পরে, লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার পরে তাকে ধরেন আপনি লাইসেন্স দিলেন। একটা সাধারণ লাইসেন্সের বয়স থাকে 10 থেকে 15 বছর, তাই না? 10 থেকে 15 বছর লাইসেন্স থাকা অবস্থায় তার জীবদ্দশায় যদি সে তার একটা অঙ্গ হানি করে ফেলে, তাহলে কি তার লাইসেন্সটা বাতিল করবেন? যদি তার লাইসেন্সটা সেই সময় বাতিল না হয়, তাহলে একটা মানুষ, সে তার এক হাত দিয়ে 45টি জেলা অতিক্রম করেছে, তাকে কেন আপনারা লাইসেন্স দেবেন না?
এটা হচ্ছে আপনার প্রশ্ন। আপনি একটা কথাই একটু দর্শককে বলেন যে বিআরটিএতে যদি আপনার জন্য একটা পরীক্ষা রাখা হয় এবং ওই পরীক্ষাটা কি আপনি সক্ষমভাবে দিতে পারবেন আপনার ইনশাল্লাহ এটা মোটরসাইকেল আমার কনফিডেন্স আছে, আমি সক্ষমভাবে দিতে পারবো। এমনি স্বাভাবিক যে মানুষরা যেভাবে পরীক্ষা দেয় তার চেয়ে আর ভালোভাবে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা। এটা আমার কনফিডেন্স আছে এতটুকু। আমি জানি না আমার এই ছোট্ট মেসেজ, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের ছোট্ট একটা মেসেজ সরকার পর্যন্ত যাবে কিনা। আপনারা অবশ্যই এই বিষয়টা যদি আপনাদের আমলে নেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই কিন্তু এটা করবেন। আমি মনে করি একটা মানুষ বাংলাদেশ থেকে যদি বিশ্ব দরবার পর্যন্ত পৌঁছাতে পারে এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই সম্পদ হিসেবে থেকে যাবে। অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে যারা যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি ক্লিক করে হয়ে যাবেন কাজী নওরিন চ্যানেলের সদস্য। দিস ইজ ইউর কাজী নওরিন সাইনিং অফ।